আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা ভেবেছিলেন যে তিনি এলেন, দেখলেন এবং জয় করে নিলেন, সেইটা যে আদতে হলো না সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবারে বুঝতে পেরে গেছেন। আসলে একেবারে ইরানে হামলার প্রথম দিকেই যেহেতু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে অ্যাসেসিনেট করে দেওয়া যায় এবং তার সাথে সাথে ইরানের যে সমস্ত টপ জেনারেলরা রয়েছে তাদের কিন্তু এক এক করে মেরে দেওয়া হয়। কিন্তু এরপরে স্বাভাবিকভাবেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু তারা ভেবেছিলেন যে ইরানকে খুব সহজেই কবজা করে নেওয়া যাবে। কিন্তু ইরান এই মুহূর্তে যেভাবে রিটালিয়েট করছে, যেভাবে আক্রমণ করছে একের পর এক, সৌদি, ইউএই, ওমান, মানে যে সমস্ত জায়গায় আমেরিকার এয়ারবেস রয়েছে সেই সমস্ত জায়গায় একের পর এক হামলা ইরান চালাচ্ছে। এবারে এই যে হামলাগুলো চালানো হচ্ছে তাতে আমেরিকান প্রেসিডেন্ট যুদ্ধ শুরু হওয়ার দুদিন পরে বলেছিলেন যে এই যুদ্ধ এক সপ্তাহ মতো চলতে পারে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই যুদ্ধ কিন্তু এক মাসও চলতে পারে। এখন আর কয়েকদিন বাদে, 2-4 দিন বাদে হয়তো ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে আমরা এই কথা শুনবো যে এই যুদ্ধ 6 মাস চলতে পারে। ফলে এইভাবে যুদ্ধ যে ক্রমশ দিন আরও বাড়বে সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে, কারণ ইরান তার জমি ছাড়তে একেবারেই রাজি নয়, এটা প্রমাণিত হয়ে গেছে। এবারে এই যে যুদ্ধ যত বাড়তে থাকবে, যেটা সবচেয়ে আশঙ্কার জায়গা সেটা হচ্ছে তেলের দাম কিন্তু ক্রমশ বাড়ছে এই মুহূর্তেই। কারণ ইরানের যে হরমুজ প্রণালী, সেইখান থেকেই সারা পৃথিবীতে যত তেল রপ্তানি হয় তার 20-30% হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এবং এই হরমুজ প্রণালী অলরেডি ইরান বন্ধ করে দিয়েছে, পুরোপুরি ব্লক করে দিয়েছে, ক্লোজ করে দিয়েছে। এই ক্লোজ করে দেওয়ার জন্যই একদিকে সৌদি আরব তার তেল রিফাইনারি বন্ধ করে দিয়েছে, কারণ যে কোনো মুহূর্তে হামলা হচ্ছে এই তেলের জায়গাগুলোতেই। ইউএই বন্ধ করে দিয়েছে, কাতার এলএনজি প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, কারণ তারা যে তেল উত্তোলন করবে তারপর রপ্তানিটা করবে কি করে, কোথায় রাখবে। তার সাথে সাথে যে সমস্ত জাহাজে করে এই তেলগুলো রপ্তানি হয় সেই যে জাহাজগুলোর যে ইন্স্যুরেন্স করা হয়, সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পর্যন্ত বলে দিয়েছে যে ইরানের এয়ার স্ট্রাইকে যদি কোনো রকম জাহাজে আগুন লেগে যায়, জাহাজ ধ্বংস হয়, তাহলে কোনো রকম ইন্স্যুরেন্স ক্লেম তারা দেবে না। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সারা পৃথিবী যে সংকটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে তেল। এবারে এই তেলের যে মুহূর্তে ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু ইউরোপ নড়ে চড়ে বসেছে। অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে ইউক্রেনকে বলা হচ্ছে যে দ্রুজবা পাইপলাইন, মানে যে পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে তেল ইউরোপ অব্দি পৌঁছয়, সেই পাইপলাইন আজ এতদিন ধরে বন্ধ আছে। তার কারণ একদম ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধটা শুরু হয় তখনই কিন্তু ইউক্রেন দাবি করেছিল যে রাশিয়া এই পাইপলাইনকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু রাশিয়ার তরফ থেকে এটা বলা হয়েছিল যে রাশিয়ার এক্ষেত্রে লাভ তো কিছু নেই ওই পাইপলাইন দিয়ে, কারণ রাশিয়া তেল যত বিক্রি করবে রাশিয়ার কাছে টাকা আসবে, সোজা কথা। তাই ইউক্রেন কিন্তু অ্যাকচুয়ালি নিজেরাই এই পাইপলাইনকে ধ্বংস করে দিয়েছে যাতে ইউরোপ ক্ষতিগ্রস্ত হয়, ইউরোপ তেল বা এলএনজি যে গ্যাস রাশিয়া থেকে যেগুলো ইউরোপে যায় সেটা কোনোভাবে না পৌঁছতে পারে। কারণ ইউরোপ যত প্রবলেমে পড়বে তত রাশিয়ার ওপর চাপ বাড়াবে এবং এই ক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হয়তো শেষের দিকে যাবে। এই যে তেলের ঘাটতি মানে তৈরি হলো, এইখান থেকে কিন্তু এই মুহূর্তে যে মানুষটা সবচেয়ে বেশি খুশি হচ্ছে তিনি হচ্ছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এবং তার সাথে সাথে নরেন্দ্র মোদীও কি একটু মুচকি হাসছেন। তার কারণ যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা শুরু হলো তখনই কিন্তু তেলের ক্রাইসিস যাতে সারা দুনিয়া না হয়, কারণ ওপেকের তেল সেই মুহূর্তে বেশিরভাগটাই চলে যাচ্ছিল ইউরোপে, ফলে সারা পৃথিবী জুড়েই একটা তেলের ক্রাইসিস তৈরি হচ্ছিল। সেই কারণেই যেটা মিস্টার জয়শঙ্করও বারে বারে দাবি করেছেন যে সেই সময় আমেরিকার, যদিও সেই সময় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন না, ছিলেন জো বাইডেনই নাকি ভারতকে রিকোয়েস্ট করেছিল যে রাশিয়ার থেকে তেল নিয়ে, সে কাঁচা তেল নিয়ে সেই তেল রিফাইন করে সারা পৃথিবীতে সেটা এক্সপোর্ট করা, যাতে তেলের যে বাজার মূল্য সেটার একটা স্টেবল জায়গায় থাকে। সেই কারণেই ভারত এই কাজটা করেছে। কিন্তু যে মুহূর্তে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চলে এলেন তারপরে তিনি দাবি করলেন যে রাশিয়ার থেকে যদি তেল কেনা ভারত বন্ধ না করে তাহলে ভারতের ওপরে ট্যারিফ বাড়তে থাকবে এবং ভারতকে একটা সময় স্যাংশনও করা হতে পারে। সেই কারণেই ভারতের সঙ্গে একটা ট্যারিফ যুদ্ধ আমেরিকা চলতে থাকে। যদিও এই মুহূর্তে আর ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প খেলতে পারছেন না, তার কারণ আমেরিকার সুপ্রিম কোর্ট
তারাই এটা বলে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফের গল্প, এটা একেবারেই ইললিগাল, এটা আর করা যাবে না। এবারে এই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা আমেরিকা এই মুহূর্তে উভয় সংকটে পড়েছে। কারণ একদিকে আমেরিকা ভেবেছিল যে খুব সহজে এই ইরানকে কবজায় নিয়ে নেবে এবং যুদ্ধে জিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ডায়লগবাজি করবে, সেটা তো হলোই না। তার সাথে সাথে আরেকটা যেটা, যে ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাবাচ্ছে হচ্ছে ইউরোপ। কারণ ইউরোপ যেভাবে ইউক্রেনকে বলছে যে স্লোভানিয়া, হাঙ্গেরি, এরা এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা তারা বলছে যে আমাদেরকে অন্তত ইউক্রেনে যেতে যাও, গিয়ে আমরা দেখে আছি যে কি রিপেয়ার করতে হবে, তাহলে আমরাই না হয় রিপেয়ার করে দেবো। কিন্তু ইউক্রেন তাতেও রাজি নয়। মানে ইউক্রেন এবারে খেলাটা ধরেছে। ফলে ওদিক থেকে যদি রাশিয়ার থেকে যদি ইউক্রেন হয়ে তেল ইউরোপ অব্দি যেতে না পারে, তাহলে যেরমভাবে একসময় জো বাইডেনকে ভারতের নরেন্দ্র মোদীর কাছে পৌঁছতে হয়েছিল যে ভাই রাশিয়ার থেকে তেল নিয়ে তেলের মার্কেটটাকে স্টেবল রাখো, তাহলে কি আগামী দিনে আমরা দেখতে চলেছি যে এইবারে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর কাছে পৌঁছবে যে ভাই আবার রাশিয়ার থেকে তেল নাও, নিয়ে তুমি সাপ্লাই করো, কারণ এছাড়া কোনো উপায় নেই। কারণ সারা পৃথিবীতে যদি তেলের দাম ক্রমশ বাড়তে থাকে, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওপর এমনি এই মুহূর্তে প্রচণ্ড প্রেশার রয়েছে, তার সাথে সাথে এই প্রেশার কিন্তু আরও বাড়তে থাকবে। ফলে আগামী দিনে আমরা এটাই হয়তো দেখব যে যেরমভাবে বাইডেন নরেন্দ্র মোদীর কাছে পৌঁছেছিলেন, ডোনাল্ড ট্রাম্প কতদিন আর ওয়েট করেন নরেন্দ্র মোদীর কাছে পৌঁছবার জন্য। কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে যখনই ক্রাইসিস তৈরি হচ্ছে, তখনই কিন্তু ভারতবর্ষকে মনে করা ছাড়া রাষ্ট্রপ্রধানদের অন্য করার আর কিছু থাকছে না। ফলে নরেন্দ্র মোদীর কাছে ডোনাল্ড ট্রাম্পের পৌঁছানো বোধহয় আর সময়ের অপেক্ষা। হয়তো কিছুদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাবে নরেন্দ্র মোদীকে রিকোয়েস্ট করতে যে আবার রাশিয়ার থেকে তেল কিনে মার্কেটকে স্টেবল রাখো। আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি। কারণ মুচকি হাসিটা কিন্তু পুতিন খুব ভালোভাবেই হাসছে, আর তার সাথে নরেন্দ্র মোদী হয়তো সামনাসামনি হাসতে পারবেন না স্বাভাবিকভাবেই, কারণ ইরান আমাদের খুব ভালো বন্ধু, কিন্তু মনে মনে নিশ্চয়ই তিনি মুচকি হাসছেন।